আমার নাম অবন্তিকা, বয়স ১৯ বছর। সবসময় আমার মনে হতো যে সব কিছু নর্মাল হয়েও কেমন যেন নর্মাল না, আর যেটা হচ্ছে সেটাও বেশি দিনের জন্য নয়। এইসব ভেবে ভেবেই আমার মাথা ব্যথা করত। আর একদিনও যদি এই লোকের সাথে আমাকে সংসার করতে হয় তাহলে আমি পাগল হয়ে যাব। কখনো কখনো আমার মনে হতো আমারই মাথা খারাপ, আবার কখনো কখনো মনে হতো আমি না, আমার স্বামীই পাগল। আমি বুঝে উঠতে পারছি না যে আমাদের দুজনের মধ্যে কে পাগল। সামান্য এক নারকোল তেল আমার জীবনকে অতিষ্ঠ করে রেখেছে। কেউ ভাবতেও পারবে না যে একটা ছোট্ট সাধারণ নারকোল তেল আমার জীবন কিভাবে দুর্বিষহ করে তুলেছে। প্রতিদিন আমার স্বামী কার্তিক এক শিশি নারকোল তেল এনে সেটাকে এমনভাবে আগলে রাখত যেন সেটা কোনো অমৃত। ও প্রতি 10 মিনিট অন্তর অন্তর তেলের শিশিটা দেখে যেত সেটা ঠিক আছে কিনা, বা কেউ নিয়ে যায়নি তো। কখনো সেটাকে চুপিসারে লকারে ঢুকিয়ে রাখত, আবার কখনো সুটকেসে যত্ন করে রেখে দিত, আবার কখনো কখনো রান্নাঘরের কৌটোর মধ্যে লুকিয়ে রাখত। কি এমন দামি এই তেল যার জন্য কার্তিক এত পাগল? আর ও নারকোল তেলের এত খেয়াল রাখত যে বিয়ের সময়েও তেলের শিশিটা ওর পাঞ্জাবির পকেটে ছিল। বাসর রাতে ও আমার সাথে 2-1টা কথা বলেই তেলের শিশি নিয়ে বাথরুমে ঢুকে গেল। 2 ঘন্টা কেটে যাওয়ার পরেও ও বাথরুম থেকে বের হয়নি। বসে থাকতে থাকতে আমি কখন যেন ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙলে দেখলাম কার্তিক বিছানায় নেই। বাথরুমে আওয়াজ শুনে অবাক হয়ে ভাবতে লাগলাম, সারা রাত কি ও বাথরুমেই ছিল? কিছুক্ষণ পরে ও যখন বাথরুম থেকে বেরোলো তখন ওর হাতে ওই তেলের শিশিটা ছিল। কার্তিক তেল নিয়ে 2-3 ঘন্টা বাথরুমে বসে থাকতো, আর বাথরুম থেকে বেরিয়েই বলতো, আহ কি সুখ। ও কোন সুখের কথা বলতো কে জানে। সেই দিন থেকে আজ অবধি বিয়ের প্রায় 3 মাস কেটে গেছে। প্রতিদিনই কার্তিক বাথরুমে ঢোকার এবং বেরোনোর সময় ওর হাতের তেলের শিশিটা থাকতো। বাথরুমে ঢোকার সাথে সাথে নলের জল পড়ার আওয়াজ শুনতে পেতাম। তারপরে অনেকক্ষণ পরে বাথরুম থেকে বেরিয়েই বলতো, আহ কি সুখ। এটা নিয়ে আমি ভীষণ টেনশনে ছিলাম, আর এই লজ্জার কথা কাউকে বলতেও পারতাম না। তাই এই রহস্যটা জানার জন্য একদিন আমি বাথরুমের জানালা দিয়ে উঁকি মেরে যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে ওঠার জোগাড়। কারণ আমার স্বামী হাতে তেল নিয়ে আমার বাবা মা আমাকে খুব ভালোবাসতো, কারণ আমি তাদের একমাত্র সন্তান। আমার বয়স যখন 5 বছর তখন বিয়েবাড়ি থেকে ফেরার সময় আমাদের গাড়ির ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্ট এতটা ভয়ঙ্কর ছিল যে আমার মা বাবার সাথে সাথে মারা যান। কিন্তু ভগবানের হয়তো ইচ্ছা ছিল আমাকে বাঁচিয়ে রাখার, তাই এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পরেও আমি বেঁচে গেলাম। বাবা মায়ের মৃত্যুতে আমি অনাথ হয়ে পড়ি। আমার ভরণ পোষণ নেওয়ার ভয়ে কেউ আমাকে দেখতেও আসেনি। একমাত্র আমার বাবার সৎ ভাই আমাকে তাদের বাড়িতে নিয়ে যান। আমি আমার কাকা কাকিমার বাড়িতে তাদের মেয়েদের পুরনো জামাকাপড় পরে এবং বেঁচে যাওয়া খাবার খেয়ে কোনো রকমে বেঁচে রইলাম। আমার কাকা কাকিমা সবসময় আমাকে কথা শোনাতে থাকতো। এরপরে যখন আমি যুবতী হলাম তখন আমার কাকা কাকিমা আমাকে তাদের ঘাড় থেকে নামানোর জন্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। বিয়ের পরে বিদায়ের সময় কাকিমা আমাকে বললেন যে এরপরে শ্বশুরবাড়িতেই থাকবি, এখানে আসার কোনো দরকার নেই। যাই হোক না কেন চুপচাপ পড়ে থাকবি, ডিভোর্স নিয়ে আবার আমার ঘরে বোঝা হয়ে আসিস না। আমি মনে মনে ভাবলাম, কাকিমা কত জঘন্য মানসিকতার মানুষ। এখনও আমার বিদায় হয়নি আর তিনি ডিভোর্স অবধি পৌঁছে গেছেন। তাহলে ছেলের কি কোনো দোষ আছে, নাকি ওদের বাড়ির লোকজন খুব খারাপ? এখন আমি বুঝতে পেরেছি কেন কাকিমা ওই কথাগুলো সেই সময় আমাকে বলেছিলেন। যে ছেলে বাসর রাতেই বউয়ের সাথে সম্পর্ক স্থাপন না করে সারা রাত বাথরুমে বসে থাকে তার মাথার কী অবস্থা। লজ্জার কারণে এই প্রশ্ন আমি কার্তিককে করতেও পারছি না, কারণ নতুন বউয়ের মুখে এই সব প্রশ্ন শোভা পায় না। আর হতেও তো পারে আমার স্বামী অনেক রাতে এসে ঘুমিয়েছিল, তারপরে আবার খুব সকালে উঠে স্নান করতে বাথরুমে ঢুকেছে। এই কথা ভেবেই আমি নিজের মনকে সান্ত্বনা দিলাম, কিন্তু এই সান্ত্বনা আমার কোনো কাজেই আসলো না, কারণ কার্তিক প্রতিদিনই এই অদ্ভুত কাজটি করত। বিয়ের 1 মাস হতে না হতেই আমার শাশুড়ি নাতি নাতনির কথা বলতে শুরু করলেন, কিন্তু তিনি এটা জানতেন না যে এই 1 মাসে তার ছেলে একটা দিনের জন্যও আমাকে স্পর্শ করেনি। কিন্তু লজ্জার কারণে এ কথা কাউকে বলতেও পারছি না। 1 মাস পরে আমি কাকা কাকিমার সাথে দেখা করতে তাদের বাড়িতে গেলাম। কাকিমা আমাকে দেখেই আঁতকে উঠলেন। এরপরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুই ওই বাড়ি থেকে ডিভোর্স নিয়ে চলে আসিসনি তো? কাকিমার প্রশ্নে হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি এই একই কথা আমার বিদায়ের দিনেও বলেছিলেন। 1 মাস পরে দেখা করতে এসেছি, তবুও তিনি এমন অদ্ভুত কথা বলছেন কেন? আমি কাকিমাকে বললাম, না, আমি শুধু এখানে আপনাদেরকে দেখতে এসেছি। এরপরে আমি মন খারাপ করে সেখান থেকে বাড়ি ফিরে দেখি আমার স্বামী কার্তিক নারকেল তেল নিয়ে বাথরুমে যাচ্ছে। মাঝে মাঝে ভাবি নিজের রাগকে কন্ট্রোল করে চুপ করে থাকবো, আর এটাকেই আমার কপাল ভেবে মেনে নেব। কিন্তু পরের মুহূর্তেই ভাবলাম, কেন আমি চুপ করে থাকব, বরং আমার স্বামীর পুরো সত্যটা সবার সামনে তুলে ধরব। কিন্তু বাস্তবে দুঃখ পাওয়া ছাড়া কিছুই করতে পারছি না, কারণ বাথরুমে সে তেল দিয়ে কী করে কিভাবে জানব?
তাই এখন আমি নিজেকে ঘরের কাজে ব্যস্ত রাখতে শুরু করলাম। এখন জামা কাপড় ধোয়া, রান্নাবান্না এবং ঘরকন্নার দিকে সমস্ত মনোযোগ দিলাম। আমি কাকার বাড়িতেও কাজের মেয়ে ছিলাম, আর স্বামীর ঘরে আসার পরেও কাজের মেয়েই হয়ে আছি। তাই মনে মনে ভাবলাম কার্তিকের সাথে কথা বলতে হবে। কতদিন আর এভাবে চুপ করে থাকবো? একদিন ইশারায় ওকে বুঝিয়ে দিলাম যে তার মা নাতি নাতনির ডিমান্ড করছে। আমার ইশারা বুঝে ও যেন কারেন্টের শক খেলো। তারপরে বলল, এটা কখনোই সম্ভব না, এটা তো এখন কোনো মতেই সম্ভব না। এই বলেই ঘর থেকে বেরিয়ে গেল। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম, কারণ আমি আগে থেকেই যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। আমার স্বামী নপুংসক। তাই তো সে প্রতি রাতে বাথরুমে ঢুকে আমার ঘুমানোর অপেক্ষায় বসে থাকে। নইলে কোনো সাধারণ মানুষ নিজের বউকে এভাবে একলা বসিয়ে রেখে বাথরুমে সারা রাত কাটাতে পারে? কার্তিকের এই সত্যটা সবার সামনে প্রকাশ করতেই হবে, কেননা কোনো নপুংসক মানুষের সাথে আমি আমার পুরো জীবন কাটাতে পারবো না। তাই একদিন ভাবলাম আমি ঘুমের ভান করে শুয়ে থাকবো, তারপরে দেখব কার্তিক কী করে। তাই রাতে খাওয়া দাওয়ার পরে ঘরে গিয়েই কার্তিককে বললাম, আমার শরীরটা আজকে খারাপ লাগছে, খুব ঘুম ঘুম পাচ্ছে, তাই আমাকে ডাকবে না। আমার মুখে এই কথা শুনে কার্তিকের মুখে হালকা একটা হাসি ফুটে উঠল। কার্তিক সঙ্গে সঙ্গে আমাকে বলল, ঠিক আছে, যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে ডিস্টার্ব করব না। এ কথা বলেই কার্তিক রুমের লাইট অফ করে বাইরে বেরিয়ে গেল। এটা তো সত্যি যে সারাদিন পরিশ্রম করার ফলে ক্লান্ত হয়ে থাকতাম, তাই বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়তাম। কিন্তু আজ আমি জেগে থাকার জন্য আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। যেহেতু আমি ঘুমকে আটকাতে পারতাম না, তাই দিনের বেলা শাশুড়িকে বলেছিলাম, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু ঘুমাতে চাই। আমার শাশুড়ি ভাবলেন যে আমি প্রেগনেন্ট, তাই তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাড়ির কাজ অন্য কেউ করে নেবে, তুমি ঘুমাও। আমি দিনের বেলা ভালো করে ঘুমিয়ে নিয়েছি, যাতে রাতের বেলা জাগতে পারি। প্রায় 1 ঘন্টা পরে কার্তিক ঘরে এসে ভাবল যে আমি গভীর ঘুমে ঘুমিয়ে আছি, তাই সে তেলের শিশিটা নিয়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার সাথে সাথে আমি উঠে পড়লাম। আমি নির্ভয়ে আছি, কারণ আমি জানি সে এখন বাথরুম থেকে বের হবে না। আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে বাড়ির পিছন দিকে যেখানে বাথরুমের জানালা আছে সেখানে গেলাম। সেখানে গিয়ে দেখলাম জানালাটা অনেক উঁচুতে, আমি নাগালে পাবো না। তাই তাড়াতাড়ি করে ঘরে একটা চেয়ার আনতে গেলাম। তখন রাত প্রায় 12টা বাজে। বাড়ির সবাই ঘুমাচ্ছিল, তাই কেউ আমাকে দেখতে পায়নি। তবুও ভয় পাচ্ছিলাম, আমার শরীর কাঁপছিল। আমি চেয়ারটা এনে জানালার নিচে রেখে তার উপরে দাঁড়িয়ে দেখতে চাইলাম কার্তিক এতক্ষণ ধরে বাথরুমে কি করে। চেয়ারে উঠে দাঁড়িয়ে জানালা দিয়ে ভেতরে তাকাতেই আমার পা কাঁপছে বলে মনে হলো। আমি ঠিকমতো দাঁড়াতে পারছি না, পাছে পড়ে না যাই, তাই নিজের মনে সাহস জুগিয়ে আবার দাঁড়ালাম। কিন্তু বাথরুমের জানালায় উঁকি দিয়ে সামনের দৃশ্য দেখে আমি চোখে অন্ধকার দেখতে লাগলাম। প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম। কোনো রকমে পড়ে যাওয়ার হাত থেকে নিজেকে বাঁচালাম। কার্তিক তেল দিয়ে এটা কি ধরনের কাজ করছে? ওর মাথা ঠিক আছে তো? আমি অনেক কষ্টে নিজেকে সামলে ঘরে ফিরতেই আমার চোখে জল এসে গেল, আর আমি কাঁদতে লাগলাম। আজ আমি নিজের চোখে আমার স্বামীর পুরো সত্যিটা দেখেছি। কার্তিক কেন এতদিন আমার থেকে দূরে দূরে থেকেছে, আমার কাছে আসেনি, আমার সাথে সম্পর্ক বানায়নি, এখন আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমি নিশ্চিত যে কাকিমা কার্তিকের সত্যিটা খুব ভালো করেই জানতো, তাই তো তিনি আমাকে ডিভোর্সের কথা বলতেন। তিনি ইচ্ছা করেই আমাকে এই নরকে ঠেলে দিয়েছেন, না হলে তো আমার জন্য ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ এসেছিল। আমি ভীষণ সুন্দরী হওয়ার কারণে যারা আমাকে দেখতে আসতো তারাই আমাকে পছন্দ করত। কিন্তু কাকিমার মনে এই ভয় ছিল যে আমার বিয়ে যেন তার মেয়েদের থেকে ভালো জায়গায় না হয়, তাই তিনি আমাকে এই লোকের সাথে বিয়ে দিয়েছেন। আমি মনে মনে ভেবে নিয়েছি যে আমি কখনোই কাকিমাকে ক্ষমা করব না। তাকে মরার পরে এই জঘন্য কাজের জবাব ভগবানকে দিতে হবে। এখানে এতদিন ধরে থাকার ফলে আমি এটা বুঝতে পেরেছি যে আমার শ্বশুরবাড়ির লোকেরা কার্তিকের এই ব্যাপারে জানে না, কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা যার যার কাজ নিয়ে খুব ব্যস্ত, তাই তাদের কারো এত সময় নেই যে অন্যের দিকে নজর দিয়ে দেখবে যে সে কি করছে এবং কেন করছে। এটাই একমাত্র কারণ যে আজ পর্যন্ত কেউ আমার স্বামীর দিকে সেভাবে নজর দেয়নি। তার বিয়ে দেওয়া তাদের কর্তব্য মনে করে আমার সাথে তার বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। অধিকাংশ পিতামাতাই মনে করেন যে সন্তানকে বিয়ে দিতে পারলেই সকল দায়িত্ব থেকে তাদের মুক্তি, কিন্তু তাদের ছেলে বিয়ের যোগ্য কিনা এটা তো তাদের অবশ্যই জানা উচিত। তাদের এই ভুলের কারণে একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট হয়ে যায়, আর বদনামের ভয়ে ছেলেটিও কাউকে বলে না যে সে বিয়ের অযোগ্য নপুংসক। তাই আমার মতো অসহায় এবং নিষ্পাপ মেয়ের ভাগ্যে যখন এমন পুরুষ পড়ে, তখন তারা মুখ বন্ধ রেখেই চুপচাপ সারা জীবন কাটিয়ে দেয়। কিন্তু আমি সেই টাইপের মেয়ে না যে চুপ করে থাকবো, কারণ এতে তো আমি কোনো পুরস্কার পাবোই না। উল্টে শ্বশুরবাড়ির লোকজন সারা জীবন সন্তান না হওয়ার জন্য আমাকেই কটূক্তি করবে এবং আমাকে বাজ বলবে। আমি এইসব ভাবতে ভাবতে অনেক দূর অবধি ভেবে ফেলেছি, কিন্তু এখন সমস্যা হলো আমি কি করব, কোথায় যাব।
কাকিমা আমাকে তার বাড়ি যেতে নিষেধ করেছেন। অন্যদিকে সেখানে ছাড়া আমার যাওয়ার অন্য কোনো জায়গাও নেই। কিন্তু তবু আমি চুপ করে থাকবো না। অনেক সহ্য করেছি, কিন্তু এখন সহ্যের সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। আমার কেউ নেই বলেই কি কার্তিক আমার সাথে এভাবে প্রতারণা করতে পারে? আজকে এর একটা হেস্তনস্ত করেই ছাড়ব। এই কারণে কার্তিকের বাথরুম থেকে বের হওয়ার অপেক্ষায় বসে রইলাম। অনেকক্ষণ পরে কার্তিক বাথরুম থেকে বের হয়ে আমাকে জেগে থাকতে দেখে হতবাক হয়ে গেল। আমি রেগে গিয়ে ওর কলার চেপে ধরে চিৎকার করে বললাম, তুমি সত্য লুকিয়ে আমাকে বিয়ে করে আমার জীবন নষ্ট করলে কেন? কার্তিক এমন ভাব করলো যেন ও ভাজা মাছটি উল্টে খেতে জানে না। রাগে আমার মনে হচ্ছিল আমি ওকে কাঁচা খেয়ে ফেলি। কার্তিক আমার সামনে ভালো সাজার চেষ্টা করছে, কিন্তু আমি জানি ও একটা মিসকে শয়তান। চালাকি করে করে এতদিন ধরে আমার সাথে থাকছিল। আমার বোঝা উচিত ছিল যে কোনো একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে, যার কারণে সে আজ পর্যন্ত আমার কাছে আসেনি। সে যে নপুংসক সেটা বলতে ভয় পেত, কারণ লোকে হাসি ঠাট্টা করবে, অপমান করবে। তাই সে বিয়ে করে সব দোষ স্ত্রীর উপরে চাপাতে চেয়েছে। আমার মনে অদ্ভুত অদ্ভুত ভাবনা আসছিল। আমাদের বিয়ে হওয়া 3 মাস হয়ে গেছে। এই 3 মাস ধরে আমি সবসময় ডিপ্রেশনে থেকেছি। আমি কার্তিকের কলার ধরে তাকে প্রশ্ন করলাম। তখন সে এমন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল যেন বিশ্বাসই করতে পারছে না যে আমি তার সত্যিটা ধরে ফেলেছি। কার্তিক হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমি আমার জিনিসপত্র গুছাতে শুরু করলাম। এই সংসারে আমি কোনো মতেই থাকবো না। আমি কার্তিককে বললাম, এমন জঘন্য কাজ করতে তোমার কি একটুও খারাপ লাগেনি? আমি তোমার মতো নপুংসকের সাথে এক মুহূর্তও থাকবো না। এই কারণেই তুমি এই ফালতু জিনিস নিয়ে বাথরুমে বসে থাকো। কার্তিক হতভম্ব হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সব কথা এমন চুপচাপ হয়ে শুনছে যেন সে বুঝতেই পারছে না যে আমি কি বলছি। আমি জিনিসপত্র প্যাক করে দরজার দিকে হাঁটতে লাগলাম। বাড়ির সবাই ঘুমাচ্ছিল। আমি বাড়ির দরজা অবধি পৌঁছাতেও পারিনি, এমন সময় কার্তিক দৌড়ে এসে আমার হাত ধরে জোর করে আমাকে টানতে টানতে ঘরে নিয়ে গেল। আমি চিৎকার করার চেষ্টা করলে সে আমার মুখে হাত দিয়ে আমার আওয়াজ বন্ধ করে দিল এবং ধীর গলায় আমাকে চুপ থাকতে বলল। তারপরে আমাকে বিছানায় বসিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। আমি উঠে দরজার দিকে যাচ্ছিলাম, কিন্তু সে আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে বলল, তোমাকে না আস্তে কথা বলতে বলছি, একবার বললে কি তুমি বুঝতে পারো না? চুপচাপ বসে মাথা ঠান্ডা করে আমার কথাগুলো শোনো। আর এত রাতে তুমি কোথায় যাবে? তুমি কি পাড়ার লোকেদের গুজব রটানোর সুযোগ করে দিতে চাও? কার্তিকের কথা শুনে আমি আরও বেশি রেগে গেলাম। আমি বললাম, তুমি কি মনে করো তুমি লোকের কাছ থেকে বেশি দিন সত্য লুকিয়ে রাখতে পারবে? আমি সমস্ত লোকেদের চিৎকার করে করে বলবো, তুমি বিয়ে করার যোগ্যই না, তুমি নপুংসক। তুমি আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছ। আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। রাগে আমি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তাই মুখে যা আসছিল তাই বলে যাচ্ছিলাম। এই সব শুনে কার্তিক আমার গালে জোরে থাপ্পড় মারল, আর আমি তার থাপ্পড় সইতে না পেরে নিচে পড়ে গেলাম। এভাবে ধপ করে পড়ার ফলে হাঁটুতে এমন ব্যথা পেলাম যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আমি হতবাক হয়ে কোনো রকমে কার্তিকের দিকে তাকালাম। সে যে আমার গায়ে হাত তুলতে পারে এটা আমি কল্পনাই করতে পারিনি। পর মুহূর্তেই চরের যন্ত্রণা ভুলে স্বামীর সামনে দাঁড়িয়ে রেগে বলতে লাগলাম, তুমি আমাকে মারলেও আমি তোমার সংসার করব না। আমি চিৎকার করে করে তাকে এই কথা বলতে লাগলাম। কার্তিক আবারও বলল, তোমাকে আস্তে কথা বলতে বলেছি তো, আস্তে আস্তে কথা বলো, না হলে বাড়ির সবাই উঠে পড়বে। কার্তিক রেগে গেছিল, তার চোখে রাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। কার্তিক বলতে লাগলো, তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই না। তুমি আমাকে ভুল বুঝেছ। আমি নপুংসক নই। আমি একটা গুরুতর অসুখের শিকার। এক নামকরা কবিরাজের কথা মতো আমি এই তেল ব্যবহার করি। তিনি আমাকে বলেছিলেন এই তেল ব্যবহার করলে আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। আগে আমি ভালোই ছিলাম, কিন্তু গত 6 মাস আগে আমার শরীরে ভয়ানক চুলকানি হয়। এই চুলকানি এমন ছিল যে এতে পয়জন হতো, আর এর থেকে বিচ্ছিরি গন্ধ বেরোতো। আর এই গন্ধের কারণে আমার ধারে কাছে কেউ আসতো না। আমি অনেক নামকরা ডাক্তারকে দেখিয়েছি, দামি দামি ওষুধ খেয়েছি, অনলাইন দেখে ঘরোয়া টোটকা ব্যবহার করেছি, কিন্তু এতে সাময়িক উপকার পাওয়া যেত, পার্মানেন্ট উপকার পাওয়া যাচ্ছিল না। ধীরে ধীরে এই রোগ বাড়তে লাগলো। বড় বড় ডাক্তারের সাথে পরামর্শ করে এটা বুঝলাম যে আমার রক্তের মধ্যেই এই ইনফেকশনের সংক্রমণ হয়েছে। কয়েক বছর আগে আমি যখন একবার অসুস্থ হই তখন আমার রক্তের দরকার পড়ে। ডাক্তারের পরামর্শে এক সংস্থার সাথে যোগাযোগ করলে তারা একজন লোককে পাঠায় আমাকে রক্ত দেওয়ার জন্য। সেই লোকের থেকে রক্ত নেওয়ার পর থেকেই আমি এই রোগের শিকার। ডাক্তারের বক্তব্য হলো ওই লোকটার রক্তে আগে থেকেই এই ভয়ঙ্কর ইনফেকশন ছিল, আর আমার রক্তেও সেই ইনফেকশন ছড়িয়ে পড়েছে এবং আমার সমস্ত শরীরে অ্যালার্জি হয়। তারপর থেকে আমার অবস্থা এই। ডাক্তার আমাকে বলেছিল যে এই রোগটা ছোঁয়াচে, আপনি যদি কারো কাছে যান তবে তারও এই রোগ হবে। সেই কারণে আমি তোমার থেকে দূরে দূরে থাকতাম, যাতে তোমারও এই রোগ না হয়। আমি নিজেও অনুভব করতে পারতাম এটা কোনো সাধারণ রোগ না, আর আমি চাইনি তোমারও এই রোগ হোক। সারা গায়ে নারকোল তেল লাগালে কয়েক ঘন্টার জন্য আরাম পেতাম। অনেক জায়গায় চিকিৎসা করালাম,
কিন্তু রোগ ধীরে ধীরে বাড়তেই থাকলো। তারপরে একজন আমাকে এক বিখ্যাত কবিরাজের কথা বললে আমি তার কাছে যাই। তিনি ভালো করে চেক আপ করে আমাকে বললেন যে তিনি আমার এই অসুখ ঠিক করে দেবেন, কিন্তু আমাকে 6 মাস ধরে তার ওষুধ খেতে হবে। এদিকে কবিরাজ আমার চিকিৎসা শুরু করেছেন, আর অন্যদিকে আমার বাড়ির লোকেরা আমার বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কারণ আমার এক দিদি লন্ডন থেকে এসেছে, এবার গেলে আর কয়েক বছর ওর পক্ষে লন্ডন থেকে আসা সম্ভব না। তাই দিদি বাড়িতে থাকতে থাকতেই বাবা মা আমার বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আমি আমার বাবা মাকে অনেকবার বলেছি যে আমি এখনই বিয়ে করব না, কিন্তু কেউ আমার কথা না শুনে আমাকে না জানিয়েই বিয়ের দিন ঠিক করে ফেলে। যখন আমি কবিরাজকে সমস্ত কথা খুলে বললাম, তখন কবিরাজ আমাকে বললেন, এখনই তোমার বিয়ে হওয়াটা ঠিক না, অসুখ সম্পূর্ণ ঠিক না হওয়া পর্যন্ত তোমার কারো কাছে যাওয়া ঠিক না। আমি আমার বাড়ির প্রত্যেকের সাথে দূরত্ব বজায় রেখে কথা বলতাম। যেহেতু বিয়ের দিন ঠিক হয়ে গেছে, তাই কবিরাজ বললেন, যতদিন না সব কিছু ঠিক হচ্ছে তোমাকে তোমার স্ত্রীর থেকে দূরত্ব বানিয়ে থাকতে হবে। কবিরাজের কথা শুনে আমি খুব টেনশনে পড়ে যাই, কিন্তু তিনি বললেন, এছাড়া কোনো পথ নেই। আগে তোমাকে এই রোগ থেকে পুরোপুরি সুস্থ হতে হবে, তারপরে সারা জীবন তো পড়েই আছে স্ত্রীর সঙ্গে জীবন কাটানোর জন্য। এদিকে কবিরাজের চিকিৎসার ফলে আমি আমার মধ্যে অনেক পার্থক্য অনুভব করতে পারছি। এখন আমি অনেকটা ভালো অনুভব করছি, তাই আমাকে কবিরাজের কথা শুনতে হয়েছে। ভেবেছিলাম বিয়ে করার পরে তোমাকে পুরো সত্যি কথাটা বলবো, কিন্তু কেন জানি না তোমাকে সত্যি বলার সাহস পেলাম না, আর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। কবিরাজ আমাকে নারকেল তেলের সাথে কিছু ওষুধ মিশিয়ে দিয়েছিল, যেটা গায়ে মাখলে আমি খুব আরাম পেতাম। তাই তো আমি সব সময় ওই তেলের শিশিটার দিকে এত ধ্যান দিতাম। আমার সমস্যা বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে এই সমস্যার কারণে আমি খুব টেনশনে থাকতাম। এই সত্যটা এতদিন ধরে তোমার কাছে লুকিয়ে রেখেছিলাম বলে তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি আমার স্বামীর কথা বিশ্বাস করলাম, কারণ তার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছিল এবং তার মুখে আমি সত্যিটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি কার্তিককে বললাম যে যদি তুমি আমাকে এই বিষয়টা আগে বলতে, তাহলে আমি গত 3 মাস ধরে এতটা টেনশনে ভুগতাম না। আমার মনে নানা রকম প্রশ্ন আসতে শুরু করেছিল। আমি ছাড়া অন্য কেউ থাকলে সেও হয়তো তোমাকে নিয়ে এই রকমই চিন্তা ভাবনা করত। আমি ভেবেছিলাম যে তুমি আমার সাথে প্রতারণা করেছো, কিন্তু এখন আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী যে আমি বুঝতে না পেরে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। ওকে আমি আশ্বস্ত করি যে আমি সব সময় তোমার পাশে থাকবো। যতদিন পর্যন্ত না তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাও, ততদিন আমি তোমার যত্ন নেব। সেই দিন আর আজ আমি এবং কার্তিক একে অপরের সাথে আছি, এবং ঈশ্বরের অশেষ কৃপায় ধীরে ধীরে আমার স্বামীর রোগও পুরোপুরি ঠিক হয়ে গেছে। এখন কার্তিক পুরোপুরি সুস্থ। আমরা স্বামী স্ত্রী একে অপরের সাথে সুখেই সংসার করছি। মাঝে মাঝে আমরা সঠিক জিনিসটা না জেনে মনে মনে কিছু ভুল ধারণা করে ফেলি। এরকম ছোট ছোট ভুল বোঝাবুঝির কারণে সংসার অবধি ভেঙে যায়। আমাদের একে অপরকে বোঝার চেষ্টা করা উচিত, কিন্তু আমরা শুধু নিজের কথাই ভাবি। আমরা অন্যের মনের অবস্থা বুঝতে চেষ্টা করি না যে তার মনে কি চলছে। যদি তার মনের কষ্টটা বুঝতে পেরে আমরা তাকে সাহায্য করি, তাহলে তার সেই সমস্যা কাটিয়ে ওঠা আরও সহজ হয়ে যায়। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে ভগবান যেন আমাদের সঠিক চিন্তা ভাবনা করার সাহস এবং শক্তি দেন, এবং আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেন। এখন আমার 3 বছরের একটা মেয়ে আছে। আমাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে গেছে, কারণ কার্তিক এত ভালো স্বামী যে মাঝে মাঝে আমি আমার ভাগ্যকে বিশ্বাস করতে পারি না। সেই মানুষ যাকে আগে না বুঝেই আজে বাজে কথা বলেছিলাম এবং সন্দেহ করেছিলাম। এখন আমি আমার ফ্যামিলি নিয়ে খুব খুশি। ধন্যবাদ বন্ধুরা।